আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনার আজকে যে টপিকটার উপর বলছি সেটা হলো কি যে ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্ট, যেটা মানি লন্ডারিং অ্যাক্টের এই একটা অংশ, এবং সেখানে বলছে কি Criminal Finance Act received particular attention for its introduction of unexplained wealth order. যেহেতু এখানে আনএক্সপ্লেইন ওয়েলথ অর্ডারটা ইন্ট্রোডিউস করেছে এই আইনের মাধ্যমে, এটার একটা পার্টিকুলার অ্যাটেনশন পাবলিকের ড্র করেছে। কারণ বিশাল একটা আইন, সেখানে আপনাকে পুলিশের কাছে জবাবদিহি করতে হবে, এক্সপ্লেন করতে হবে কিভাবে আপনি আপনার সম্পদের মালিক হয়েছেন, উৎসটা কি, লিগ্যাল সোর্সটা কি, নাকি আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থেকে পয়সা উপার্জন করে এই সম্পদের মালিক হয়েছেন। এবং but what the Criminal Finance Act also introduced was account freezing orders and the account for future order. এরপরে তারা আপনার এই অ্যাক্টের মাধ্যমে আরো কিছু যেটা উল্লেখ করে মানে আইন করেছে, যে শুধু আপনার আনএক্সপ্লেইন ওয়েলথ অর্ডার না, যে আপনাকে আপনার সম্পদের সবকিছু সম্পদের আপনাকে বর্ণনা দিতে হবে, সম্পদের উৎস কি, কিভাবে উপার্জন করেছে, শুধু সেটা না, এবং সেখানে তারা আরো একটা আইন করেছে যে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার অ্যান্ড অ্যাকাউন্ট ফর ফিউচার অর্ডার, যে আপনার অ্যাকাউন্টের মধ্যে যে পয়সা কড়িগুলো আছে সেগুলোকে জব্দ করতে পারবে এবং সেগুলো তারা ফরফিট করতে পারবে, ফ্রোজেন করার পরে তারা নিয়ে যেতে পারবে। This created powers to freeze the contents of bank and building society accounts. এখানে আপনার পাওয়ার দিয়েছে এই আইনের মাধ্যমে, ওখানে যে কন্টেন্ট যেগুলো আছে, কন্টেন্ট মানে যে পয়সা কড়ি যা আছে সেগুলো তারা ফ্রোজেন করতে পারবে পয়সাগুলো। and that just as with cash, যে ক্যাশ যেরকম আপনাকে পাইলেই 1000 পাউন্ডের উপরে পাইলেই এগুলো আপনাকে নিতে পারবে এবং আপনাকে এক্সপ্লেন করতে পারবে, that could be forfeited in the same way with a forfeiture order. এবং ক্যাশ ফরফিচারের যে মানে ক্যাশ সিজার, যে ক্যাশ ফরফিচারের যে আইন যেটা আছে, ঠিক একইভাবে ব্যাংকের পয়সাও তারা আপনার ফ্রোজেন করতে পারবে, জব্দ করতে পারবে, এবং আপনাকে জবাবদিহি করতে হবে কিভাবে পয়সাটা উপার্জন করেছেন। শুধু ক্যাশ না, ব্যাংকের থেকেও তারা নিয়ে যেতে পারবে। এটা বিশাল কেস। জানুয়ারি 2018 সালে এই আইনটা আসছে। এটা কিন্তু অনেক, আমি উদাহরণ দিয়েছি শুরুতেই, যখন যেগুলো শুরুতে করেছিল, এটা বহুল ভাবে হচ্ছে, প্রচুর ভাবে হচ্ছে, মানুষের পয়সা আপনার নিয়ে নিচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি প্রমাণ করেন পয়সার উৎস কোথায় থেকে আসছে, কিভাবে অর্জন করেছে। এবং পুলিশকে কতগুলো গ্রাউন্ড থাকতে হবে, রিজনেবল গ্রাউন্ডস থাকতে হবে, আপনার ব্যাংকের পয়সাটাকে যদি ফ্রোজেন করতে হয়, রিজনেবল গ্রাউন্ডস পুলিশকে দেখাতে হবে। So it is not just the cash that can be subject of summary for future. Money in the bank can also be seized. শুধু ক্যাশ না, তারা সিজ করতে পারবে আপনার মানি ব্যাংকের মধ্যে যেটা আছে সেটাও তারা সিজ করতে পারবে। Makes it possible for a senior enforcement officer, HM revenue and customs officer, police officer, serious fraud officer, and accredited financial investigator to apply to a magistrate's court for a account freezing order. সুতরাং এখন আপনার যে HM revenue and customs, HMRC, police officer, সিরিয়াস ফ্রড অফিসের যারা অফিসার আছে তারা,
এবং অ্যাক্রেডিটেড ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেটর যারা আছে তারা এখন ম্যাজিস্ট্রেট কোর্টে অ্যাপ্লাই করতে পারবে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডারের জন্য, যে আপনার পয়সা কড়িকে ফ্রিজ করতে হবে, জব্দ করতে হবে। The officer can do this if he or she has reasonable grounds to suspect that money is held in an account are either recoverable property as property obtained through unlawful conduct, তারা দেখাইতে হবে যে রিজনেবল যুক্তিসঙ্গত গ্রাউন্ড আপনার দেখাইতে হবে যে তারা যে এই পয়সাগুলোকে সাসপেক্ট করতেছে, কারণ তারা মনে করে কি পয়সা যেগুলো আছে অ্যাকাউন্টের মধ্যে সেগুলো রিকাভারেবল প্রপার্টি, সেগুলো পুনরুদ্ধারযোগ্য। কারণ হলো কি এগুলো তারা সাসপেক্ট করে অবটেইনড, এই পয়সাগুলো আসছে আনলফুল কন্ডাক্ট থেকে, যে অবৈধ কার্যকলাপ থেকে এই পয়সাগুলো আসছে, সুতরাং তারা এগুলো রিকাভার করতে পারবে এই পয়সাগুলো। এইটাই হলো তাদের মূল গ্রাউন্ডস, রিজনস। or intended by any person for use in unlawful conduct, অথবা এই পয়সাগুলো এখানে আছে কারণ এগুলো একটা অবৈধ কার্যকলাপের মধ্যে ইউজ করা হবে, একটা অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিস গুলো এই দেশের আইনগতভাবে আপনার ইল্লিগাল, আইনগতভাবে যেগুলো অবৈধ, ওই ধরনের কার্যকলাপের মধ্যে এই পয়সাগুলো ইউজ করা হবে। মনে করেন টেররিস্ট ফাইন্যান্সিং, এই ধরনের যদি কোনো একটা আনলফুল কার্যকলাপের মধ্যে পয়সাটা ইউজ করা হবে, সাসপেক্ট করা হয়, তখনও পুলিশ সেই পয়সাকে জব্দ করতে পারবে। সুতরাং আপনার সোর্স অফ দ্য পয়সা না শুধু obtained through unlawful conduct, অবৈধ কার্যকলাপের মাধ্যমে, or intended by any person for use in unlawful conduct, যে আরো হচ্ছে কি এক্সটেনশন করেছে তারা যে এই পয়সাগুলো একটা আনলফুল কন্ডাক্ট থেকে কন্ডাক্টের মধ্যে ইউজ করা হবে। বেশ ওয়াইড, খুবই আপনার মানে ওয়াইড ল। The minimum balance in the account is 1,000 pound and the application will usually be made without notice. আপনাকে কোনো নোটিশ দিবে না অ্যাপ্লিকেশনটা করার আগে, এবং 1,000 পাউন্ডের উপরে হইতে হবে, মিনিমাম অ্যামাউন্ট হলে মিনিমাম ব্যালেন্স 1,000 পাউন্ড থাকতে হবে। তারা ফ্রিজ করতে পারবে এবং ফরফিট করতে পারবে, জব্দ করতে পারবে। এটাই হইল আইন। The freezing of the account is the first stage of the process. আপনার অ্যাকাউন্টের যে পয়সাগুলো আছে, যে পয়সাগুলো আপনি ওখানে সেভ করেছেন, ব্যাংকের অ্যাকাউন্টে হোক, বিল্ডিং সোসাইটি অ্যাকাউন্টে হোক, সেভিংস অ্যাকাউন্টে হোক, ওই পয়সাগুলোকে ফ্রোজেন করা, জব্দ করা, যে আপনি যেন উঠাইতে না পারেন, সেটাই হলো প্রথম স্টেপ। সেকেন্ড স্টেজ হলো ফরফিচার। তারপরের স্টেজটা হবে কি ও পয়সাগুলোকে আপনার জব্দ করা। এটা হইলো কি প্রথমে ফ্রিজিং করবে, যে আপনি যেন পয়সাটা উঠাইতে না পারেন, তারপরে হইলো কি পয়সাটা তারা নিয়ে নিবে, ফরফিট করবে, জব্দ করবে। There are two routes that the police can follow to pursue forfeiture. দুই ভাবে পুলিশ আপনার পয়সাটা উদ্ধার করতে পারে, ফরফিট করতে পারে, পয়সাটা আপনার জব্দ করতে পারে দুই ভাবে। The first route involves an account forfeiture notice being given by the police to the person affected. প্রথমে পুলিশ যেটা করতে পারে সেটা হচ্ছে কি আপনাকে একটা নোটিশ দিবে, যে ফরফিচার নোটিশ, যে আপনার মানে যে রুট, প্রথম রুট যেটা হলো যে একটা আপনার ব্যাংকের পয়সাগুলোকে ফরফিট করবে তারা এবং জব্দ করবে, এবং পুলিশ আপনাকে একটা নোটিশ দিবে। These will explain that the money is said to be forfeited. এখানে এই নোটিশের মধ্যে
উল্লেখ থাকবে তোমার এই পয়সা যেগুলো আছে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সেগুলো is set to be forfeited, এগুলো জব্দ করা হবে, and will specify a period of time for any objection to that process, এবং আপনাকে একটা নির্দিষ্ট সময় দিবে এবং আপনাকে বলা হবে তোমার যদি কোনো অবজেকশন থাকে, আমরা যে পয়সা জব্দ করব ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যেগুলো আছে, এটা আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, ওই সময়ের মধ্যে আমাদেরকে এটা অবজেকশনটা জানাতে হবে। ইফ দেয়ার ইজ নো অবজেকশন, আপনি যদি কোনো অবজেকশন করতে না পারেন, কোনো অবজেকশন না করেন, আপনার পয়সাটা তারা জব্দ করবে, তারা নোটিশ দিয়েছে, দেন দ্য অ্যাকাউন্ট ফর ফিউচার অর্ডার অ্যাপ্লিকেশন উইল বি মেড টু দ্য ম্যাজিস্ট্রেটস কোর্ট। যদি আপনি একটা নির্দিষ্ট সময় যেটা দেওয়া হয়েছে সের মধ্যে যদি কোনো অবজেকশন না করেন, আপনি হয়তো মনে করতেছেন কি আপনার তো কোনো উত্তর নাই, পয়সাটা আসছে বৈধ কার্যকলাপ থেকে, আপনার কোনো লিগাল কোনো এক্সপ্লেনেশন নাই যেটা পুলিশের কাছে গ্রহণযোগ্য হবে, কারণ আপনার যে বক্তব্যগুলো সেগুলা দিয়ে পুলিশকে কনভিন্স করাটা সম্ভব হবে না, এবং আপনি যদি উত্তর না দেন ওই নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে তারা একটা অ্যাপ্লিকেশন করবে ওই অ্যাকাউন্ট ফর ফিউচার অর্ডারের জন্য, with forfeiture being the inevitable result, এবং তখন যেহেতু আপনি অবজেকশন করেন নাই, তখন একেবারে অনিবার্য কোর্ট আপনার অ্যাকাউন্টটা ফরফিট করার জন্য, জব্দ করার জন্য ফরফিচার অর্ডারটা কোর্ট আপনার দিবে। কিন্তু আমি যেটা বলবো, আপনারা সবসময় এই সিচুয়েশন যদি আপনারা ফেস করেন, আপনারা একজন দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন, আমি বলছি শুরুতেই আমি আজাম এন্ড কো সলিসিটরস প্র্যাকটিস করতেছি ওই নামে 25 বছর ধরে, ওর আগেও আরো প্রায় 5 বছর আমি ক্রিমিনাল লয়ের উপর, আমি অন্য কোনো আইন ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করি, শুধু ক্রিমিনাল লয়ের উপরে আমি প্র্যাকটিস করেছি সেই 30 বছর ধরে। সুতরাং আপনাকে যেতে হবে একজন অভিজ্ঞতা সম্পন্ন, শুধু যারা ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে, যাদের এক্সপার্টিস আছে, যাদের এক্সপেরিয়েন্স আছে ক্রিমিনাল লয়ের উপরে, তাদের কাছে যেতে হবে এবং তাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে হবে যে আমি কি করব এখন। এবং এই পয়সাটা তখন তারা যদি অবজেকশন যদি না করেন নির্দিষ্ট সময়ের মধ্যে, অবশ্যই তখন তারা সেটাকে ইনএভিটেবল, যে অনিবার্য যে তারা সেটাকে ফরফিট করবে এবং কোর্ট সেই ফরফিচার অর্ডারটা গ্রান্ট করবে, কারণ আপনি তো অবজেকশন করেন নাই। The second route is where it is known that there will be a challenge. 2 নম্বর পথ হচ্ছে যেখানে পুলিশের কাছে জানা হয়েছে যে আপনি পয়সাটা তাদেরকে নিতে দিবেন না, আপনি চ্যালেঞ্জ করবেন, এটা আপনি এমনিতেই পয়সাটা তাদেরকে নিতে দিবেন না, আপনি বলছেন যে এটা আমার বৈধ পয়সা, এটা তোমাদের আমি নিতে দিব না, আমি অবজেকশন করব। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি অবজেকশনটা করেন, তখন the different route will follow, তখন ডিফারেন্ট রুট হবে where objection is made under the notice, যদি একটা প্রপার নোটিশ দিতে হবে, এবং নোটিশ দিয়ে যদি আপনি অবজেকশন করেন প্রপারলি, তখন তারা ডিফারেন্ট রুটটা ফলো করবে। then the court will issue directions, এবং কোর্ট একটা ডাইরেকশন সেট করবে, কারণ পুলিশ তো অলরেডি অ্যাপ্লিকেশন করেছে, ডাইরেকশনটা সেট করবে same way the court does already for cash forfeiture proceedings, যে ক্যাশ জব্দ করার যে প্রসিজার যেগুলো আছে, ক্যাশ ফরফিচারের যে কোর্টের যে স্টেপ বাই স্টেপ প্রসিজার যেগুলো আছে, ঠিক একই পদ্ধতিগুলো ফলো করেই তারা আপনাকে একটা ডাইরেকশন সেট করবে। কোর্ট বলবে যে এত তারিখের মধ্যে তোমাকে রিপ্লাই করতে হবে, এত তারিখের মধ্যে এভিডেন্স দিতে হবে, এত তারিখের মধ্যে তোমাকে ফার্দার ইনফরমেশন প্রোভাইড করতে হবে, একটা হোল সেট অফ টাইম টেবল আপনাকে দিয়ে দিবে দুই পক্ষকে, কাকে কি করতে হবে,
যেহেতু আপনি এটা পুলিশ পয়সাটা নিয়ে যেতে যাচ্ছে এবং আপনি অবজেকশন করছেন যে এটা ইল্লিগাল পয়সা না, এটা আমার বৈধ পয়সা। সুতরাং একটা কোর্ট তখন দায়িত্ব হয়ে যাবে একটা টাইম টেবল ফিক্স করা আপনার এই কেসের জন্য। এবং সেই টাইম টেবলটা সাধারণত যেভাবে হয়, ক্যাশ পয়সা ফর ফিচার করার যে রকম টাইম টেবল, যে প্রসিজার যেটা ফলো করে, ব্যাংকের অ্যাকাউন্টটাকে ফরফিট করার জন্য ওই ওই স্টেপ গুলো, ওই প্রসিজার গুলো আপনার ফলো করা হয়। সিজিং এ লার্জ অ্যামাউন্ট অফ ক্যাশ, যে সিজিং মানে সিজ করা, বড় অঙ্কের পয়সাটা সিজ করা, that a person has on them, and then asking that individual to explain how they came to have it, is a logical line of questioning. যেটা সাধারণ প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে কি, বড় অঙ্কের পয়সাটা সিজ করা হবে, আপনার সিজ করার পরে ওই ব্যক্তিকে, ওই ইন্ডিভিজুয়ালকে জিজ্ঞেস করা হবে যে এক্সপ্লেন করো এখন যে কিভাবে তুমি এই পয়সাটা উপার্জন করেছো, কিভাবে এই পয়সাটা সেভ করেছো, এটা তুমি এখন এক্সপ্লেন করো কোর্টের কাছে। এবং এটাই হলো একটা সিম্পল ওয়ে, লজিক্যাল লাইন অফ কোয়েশ্চেনিং। এইটাই কোর্টের কাছে আপনাকে যুক্তিসঙ্গত ভাবে এটাই আপনাকে কোর্টের কাছে বুঝাইয়া দিতে হবে, প্রমাণ করতে হবে যে পয়সাটা সিজ করা হয়েছে, এখন তুমি প্রমাণ করে দাও পয়সাটার উৎস কি। এটাই হলো একটা লজিক্যাল লাইন অফ কোয়েশ্চেনিং। এই এই পথেই আপনাকে আগাইতে হবে, এক্সপ্লেন করতে হবে কত অঙ্কের পয়সা, যে 1,00,000 পাউন্ড আপনি পাইছেন আপনার বড় ভাইয়ের কাছ থেকে, 1,00,000 পাউন্ড আপনি পাইছেন মনে করেন আপনার বাপের সম্পত্তি আপনার উত্তরাধিকারী হিসাবে, এবং কিভাবে পয়সাটা আসছে, কিভাবে পয়সাটা আপনি ভাগ বাটোয়ারা হয়েছে, এবং মনে করেন কিভাবে আপনার ভাইয়ের থেকে আপনি পয়সাটা আসছে, কিভাবে আপনার বন্ধুর থেকে যে আপনি একটা বিশাল অঙ্কের পয়সা আপনি নিয়েছেন একটা ব্যবসার জন্য বা কি যে কোনো কাজের জন্য, যে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আরেকজনের অ্যাকাউন্ট থেকে আসছে, এবং এই ধরনের বিভিন্ন গুলো হয়তো আপনাকে দেখাতে হবে যে একটা পয়সাটা আমি আজকে থেকে 2, 4, 5 বছর ধরে সেভ করে আসছি, কারণ আমি একটা ঘর কিনতে চাচ্ছিলাম, এবং এটা একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনাকে এগুলো সবগুলো ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে। এটাই হলো আপনার প্রমাণ করাটাই হলো একটা লজিক্যাল লাইন অফ কোয়েশ্চেনিং। এই জন্য আমি এই কেসগুলোকে বলি ড্রাকোনিয়ান। তার কারণটা হইলো কি, এটা বিশাল, এগুলো খুবই জটিল, এগুলো খুবই টাইম কনজিউমিং, এবং এতে আপনার প্রচুর কাজ করতে হবে, এবং আপনার লয়ারের সাথে দীর্ঘক্ষণ একের পর এক মিটিং করতে হবে। প্রত্যেকটা এভিডেন্স দেওয়ার সাথে সাথে আপনাকে এটাকে প্রুফ করে দিতে হবে। একবারে যে সবকিছু দিতে হবে এমন কোনো কথা নাই। আমি যেটা বলি, যা যা আছে ওইটা নিয়ে আসেন, ওইটা দিয়ে আমরা এক্সপ্লেন করি, এবং আমরা বলবো কি আরো ফার্দার ইনফরমেশন আসতেছে, এগুলো সবগুলো এখন আপনার অ্যাকুমুলেট করা হচ্ছে, এগুলো সবগুলো গ্যাদার করা হচ্ছে। নিড দ্য মোর টাইম। আমরা এগুলো যুক্তিসঙ্গত ভাবে আমি সবসময় বলি যে আমরা দিয়েছি এই অংশটুকু যেগুলো এখন রেডিমেড আছে, বাট দেয়ার আর মোর ইনফরমেশন টু প্রোভাইড হুইচ উইল বি ফোর্থকামিং। সুতরাং ইউ হ্যাভ টু অ্যালাউ আস মোর টাইম। এবং সেখানে তারা কোনো এগুলা না করলেও কোর্টের কাছে এগুলা তারা উইন করতে পারবেন। আমরা বলবো কি, আমরা এগুলো খুবই টাইম কনজিউমিং ম্যাটার, আমাদের অনেক সময় দরকার এগুলো সবগুলো গো থ্রু করা, ফিগার্স গুলো, ফ্যাক্টস গুলো ফাইন্ডিং করা। সুতরাং তোমরা তাড়াহুড়ো করে প্রেসার করলে হবে না, পুলিশকে আমরা বলে দিব সুন্দর মতো লিখে, এবং পুলিশ সেটাকে অবজেকশন করলে কোর্টে আমরা সেগুলো অ্যাপ্রুভ করে নিয়ে আসতে পারবো। সুতরাং আপনি ধাপে 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 প্রত্যেকটা পয়সার একটা এক্সপ্লেনেশন দিবেন, এবং আমরা বলবো কি যে মানে এটা আমরা দিচ্ছি, এটা ইনফরমেশনটা আসছে, এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া না হবে ততক্ষণ আমরা তাদেরকে বলতে থাকবো যে আরো মোর ইনফরমেশন আমরা আসছে। এইভাবে করতে হবে সবকিছু। সুতরাং যা সিম্পল হচ্ছে কি, যা এক্সপ্লেন হাউ দ্য মানি কেম ইনটু হ্যাভ ইউর পজেশন, came to your possession. That will be the logical line of questioning. Okay, and line of question
যেই প্রশ্ন উত্তর দেওয়াটা আপনার পক্ষে যুক্তিসঙ্গতভাবে এটা দরকার, আপনার জানা দরকার। কারণ এই পয়সা আপনার কোত্থেকে আসছে, কে পয়সাটা দিয়েছে, কি ধার দিয়েছে, নাকি আপনি সম্পদ বিক্রি করেছেন, নাকি আপনার বাপের থেকে উত্তরাধিকার হয়েছেন বা মায়ের থেকে উত্তরাধিকার হয়েছেন, এগুলো উত্তর তো আপনার কাছে আছেই, যদিও একটু টাইম কনজিউমিং কেসগুলো, কিন্তু এগুলো সবগুলো আপনাকে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে যদি প্রমাণ করতে পারেন, তাহলে তারা আপনার পয়সাটা জব্দ করতে পারবে না। এবং এখন আরো অনেকগুলো বাকি আছে দর্শক, এই এই টপিকের উপরে আরো অনেকগুলো বলার আছে। আমি শর্ট একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেকের পরে আমি আবার ফিরে আসছি। আমি সলিসিটর শাফিউল আজম, আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনারা সবাই আমার সাথেই থাকুন। আমি এই ক্যাশ সিজারের উপরে এবং প্রসিডস অফ ক্রাইম অ্যাক্টের উপরে আরো কন্টিনিউ করব। আপনারা নেক্সট সেগমেন্টেও ওয়াচ করেন।